আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমরা যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা শুধু একটা ডিস্টোপিয়ান থ্রিলারই নয়, এটা মানব মন, স্বাধীনতা, ভয়, বন্ধুত্ব আর ক্ষমতার সর্বনাশা প্রকৃতিতে নিয়ে এক অসাধারণ নির্মম যাত্রা। মুভিটির নাম দ্য লং ওয়াক। 2025 সালে স্টিফেন কিং এর বিখ্যাত উপন্যাস অবলম্বনে তৈরি, যেখানে দেখানো হয় যুদ্ধের পর আমেরিকা পুরোপুরি অর্থনৈতিকভাবে ভেঙে পড়ে এবং আমেরিকার সরকার কাঠামো ভেঙে যায়, যার জন্য জনগণ বিপুল অর্থ সংকটে পড়ে। আমেরিকার মতো একটা দেশ যেখানে গণতন্ত্র মরে যায়, একটা সরকার যেখানে মানুষের জীবনকে ব্যবহার করে বিনোদনের জন্য, দেশের বিভিন্ন স্থান থেকে আসা 50 জন কিশোর যারা বাধ্য হয় জীবনের শেষ বাজি নিয়ে হাঁটতে, যেই খেলার কোনো ফিনিশিং লাইন থাকবে না, হাঁটতে হবে দিন রাত ঘুম ছাড়া, থেমে না গিয়ে। যে থামবে সে মরবে, যে জিতবে তাকে দেওয়া হবে বিপুল পরিমাণ অর্থ পুরস্কার এবং সাথে একটা ইচ্ছা, সেটা যা খুশি হতে পারে। এই খেলার নিয়মগুলো এতটাই নিষ্ঠুর যে তুমি শুনে বিশ্বাস করতে চাইবে না। আজ আমরা নির্মম গল্পটা বলবো, শুরু থেকে শেষ পর্যন্ত, ধীরে ধীরে, প্রতিটি মোড় ধরে, প্রতিটি মানসিক ভাঙন ধরে, যেন অনুভব করতে পারো তুমি নিজেই ওই রাস্তায় হাঁটছো। তাহলে চলো বেশি দেরি না করে ঘুরে আসি দ্য লং ওয়াক নামের মৃত্যুর এই খেলা থেকে। গল্পের শুরুতে আমরা সিনেমার মেন চরিত্র রেকে দেখতে পাই, যে কিনা তার মা জিন্নির সাথে গাড়ি করে কোথায় যেন যাচ্ছে। এখন জিন্নি তার ছেলে রেকে বলে, বাবা তুমি সেই খেলায় অংশগ্রহণ করো না, একজন মানুষের জীবনের থেকে টাকার মূল্য কখনোই বেশি হতে পারে না। তখন রে তার মাকে বলে, মা এখন আর পিছিয়ে পড়ার কোনো সুযোগ নেই, তাছাড়া আমরা যেভাবে বেঁচে আছি এটাকে কোনোভাবে জীবন বলা যায় না। আমি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করতে চাই মা, তাছাড়া তুমি চিন্তা করো না, আমি ফিরে আসব। রে এবং তার মা কথা বলতে বলতে সেই স্থানে চলে আসে যেখান থেকে সেই মরণ খেলা শুরু হবে, এবং রে তার মাকে বলে, এটা আমার গন্তব্য মা, একান্তই আমার। একটু আগাতেই একজন আমেরিকান সৈন্য তাদের গাড়ি থামায় এবং তাদের কাছ থেকে আইডি কার্ড চায়। আইডি কার্ড দেখে সৈন্যটি তাদের ভেতরে প্রবেশের অনুমতি দেয়। ভেতরে গিয়ে রে তার ব্যাগ প্রস্তুত করতে থাকে। এখানে বলে রাখা ভালো, প্রত্যেক প্রতিযোগিতার সাথে একটি করে ব্যাগ নিতে পারবে, সাথে প্রয়োজনীয় জিনিসপত্র। জিন্নি রেকে একটি চকলেটের বক্স দেয় এবং বলে, যখন মায়ের কথা খুব মনে পড়বে তখন এখান থেকে একটি চকলেট খেও, আমার দোয়া সবসময় তোমার সাথেই থাকবে রে। রে তার মাকে ধন্যবাদ দিয়ে সামনে আগাতেই তার মা রেকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকে। রে কোনো মতে তার মাকে সামলে সামনে যায়। সামনে দুইজন সৈন্য তার ব্যাগ চেক দেওয়ার সময় রে পরিচিত হয় পিটারের সাথে। পিটার স্বভাবতই মানবিক চরিত্রের ফ্রেন্ডলি একটা ছেলে, যে ব্যঙ্গ করতে ভালোবাসে, হাসে, খেপায়, কিন্তু ভিতরে রয়েছে ভয়, হতাশা, গভীর মানসিক চাপ। গল্পের শুরু থেকে পিটার এবং রে এর বন্ধুত্ব খুব ভালোভাবে জমে। এখানে রে আর পিটার গল্পের সময় আমরা অন্যান্য প্রতিযোগিতাতে দেখতে পাই, যাদের মধ্যে স্টেভেন্স, হ্যাঙ্ক ওলসন, আর্থার বাকার, তাদের মধ্যে একজন বার্গভিস, যে একটু দুষ্টু টাইপের ছেলে। সবাই যখন একে অপরের সাথে পরিচয় হচ্ছিল তখন সে দূরে একা বসে কিছু একটা খাচ্ছিল। সব ভালোর মধ্যে যেমন দুষ্টু টাইপের ছেলে একটা থাকে, ঠিক তেমনি তাদের মধ্যে আমরা দেখতে পাই সবচেয়ে কম বয়সী একটা ছেলে, যাকে দেখে পিটার বলে, তোমার নাম কি? জবাবে ছেলেটি বলে, আমার নাম কার্লি। এবং রে ছেলেটির বয়স জিজ্ঞাসা করতে ছেলেটি বলে তার বয়স 18 বছর। এইভাবে সবার সাথে পরিচয় হওয়ার সময় হঠাৎ একটা গাড়ি আসতে থাকে। গাড়িটি দেখে আর্থার বাকার বলে, গাড়ির উপরে এই লোকটিকে? তখন রিচার্ড নামের একটা ছেলে বলে, এটাই হলো মেজর, এই খেলার পরিচালনা করছেন যিনি। যুদ্ধের পর দেশের সরকার না থাকায় সামরিক বাহিনীর মেজর দেশ পরিচালনা করে। মেজর এসেই তাদের স্বাগত জানায় এবং বলে, তোমাদের ট্যাগ করা হবে একটা নাম্বার দ্বারা। এটা বলে মেজর এক এক করে সব প্রতিযোগীদের নাম ডাকে এবং তাদের গলায় একটি করে লকেট দেয়, যেখানে একটা সিরিয়াল নাম্বার থাকে। এক এক করে সব প্রতিযোগী তাদের সিরিয়াল নাম্বার গলায় পরে নেয়, কিন্তু রে সেটা না করে রাগে সে হাত দিয়ে নিয়ে আসে এবং নিজে পরে নেয়। ট্যাগ নাম্বার দেওয়ার পর মেজর সবাইকে মোটিভেশন দিয়ে বলে, এই রাজ্যে যুদ্ধের পর অর্থনৈতিকভাবে সবাই ভেঙে পড়েছে, সবাই অলস প্রকৃতির হয়ে গেছে। তোমাদের এই প্রতিযোগিতা সবাইকে লাইভে দেখানো হবে, যাতে তারা তোমাদের দেখে উৎসাহিত হয় এবং পরিশ্রমী হয়। আর এই প্রতিযোগিতায় যে বিজয়ী হবে তাকে দেওয়া হবে বিপুল অর্থ পুরস্কার। এটা বলে মেজর এই খেলার সব নিয়ম বলতে থাকে। সকল প্রতিযোগিতাদের হাতে
একটি করে ঘড়ির মতো মাইলেজ মিটার দেওয়া হয়, যেখানে তারা তাদের হাঁটার গতি দেখতে পাবে। মেজর বলে তোমাদের হাঁটতে হবে না থেমে, কোনো ধরনের বিশ্রাম নেওয়া যাবে না, অনবরত হাঁটতে হবে এবং হাঁটার গতি থাকতে হবে প্রতি ঘন্টায় 3 মাইল। যদি কেউ কোনো কারণে 3 মাইলের কম গতিতে চলে, তাহলে তাকে প্রথম ওয়ার্নিং দেওয়া হবে। প্রথম ওয়ার্নিং দেওয়ার 10 সেকেন্ড পর দ্বিতীয়, এভাবে তৃতীয় ওয়ার্নিং শেষ হলেই মৃত্যু। তবে তোমাদের আমি একটা সুযোগ দিতে চাই, যদি কেউ 3টা ওয়ার্নিং শেষ করে ফেলে, পরবর্তীতে সে যদি টানা 3 ঘন্টা কোনো ভুল ছাড়া চলতে পারে, তাহলে তার সকল ওয়ার্নিং তুলে নেওয়া হবে। একজন হবে বিজয়ী এবং হাঁটতে হবে তোমাদের কোনো ফিনিশিং লাইন ছাড়া। এটা বলে মেজর একটা ফাঁকা গুলি ছুড়ে, যার মাধ্যমে এই প্রতিযোগিতা শুরু হয়ে যায়। সকলে নিজ নিজ গতিতে হাঁটতে থাকে এবং মেজর সকলের উদ্দেশ্যে বলে, সবে মনে রেখো, যে কেউ বিজয়ী হতে পারে। 50 জন কিশোর লাইন ধরে হাঁটতে থাকে। সেনারা বন্দুক তাক করে তাদের সাথে সাথে যায় এবং কঠোরভাবে সকলকে নজরে রাখে। মেজর দূর থেকে নজর রাখছে, তার চোখে শুধু ক্ষমতার নেশা। হাঁটা শুরু হতে সবে উচ্ছ্বসিত, মনে হয় মজা হবে, অ্যাডভেঞ্চার হবে। কিন্তু 1 ঘন্টার মধ্যে বাস্তবতার মুখোমুখি হয় তারা। হাঁটতে হাঁটতে বার্গভিস নামের ছেলেটি হঠাৎ করে বসে পড়ে। তার জুতোর মধ্যে একটা পাথর ঢুকে যায়, যার জন্য তার হাঁটতে খুব অসুবিধা হয় এবং সে বসে জুতো খুলে এনে পাথর বের করার জন্য। যেহেতু প্রতিযোগিতার নিয়ম ছিল কোনো মতেই থামা যাবে না, যার জন্য বার্গভিসকে প্রথম ওয়ার্নিং দেওয়া হয়, তাও ওঠে না। দ্বিতীয় ওয়ার্নিং দেওয়া হয়, তবুও সে ওঠে না। সবে তাকে পাগল বলছিল এবং বলে, তাড়াতাড়ি উঠে আসো বার্গভিস। বার্গভিস তবুও বসে থাকে। তৃতীয় ওয়ার্নিং দেওয়ার পর না ওঠায়, একজন সৈনিক তার মাথায় বন্দুক তাক করে। গুলি করতে যাবে ঠিক তখনই বার্গভিস উঠে হাঁটা শুরু করে। সে কেন এমন করলে এটা জিজ্ঞেস করতেই বলে, আমি কি তোমাদের মতো বোকা নাকি? আমি এমন চালাকি করে 30 সেকেন্ডের জন্য রেস্ট নিলাম, যাতে সামনের পথ হাঁটতে কোনো সমস্যা না হয় আমার। হাঁটতে হাঁটতে সবে 7 মাইল চলে যায়। পিটার আর রের বন্ধুত্ব আরো দৃঢ় হতে থাকে। তারা পুরস্কৃত টাকা দিয়ে কি করবে এটা নিয়ে আলোচনা করতে রে বলে, আমার টাকার দরকার নাই। যদি আমি বিজয়ী হই, তাহলে আমার ইচ্ছায় একটা বন্দুক চাইবো, যেটা দিয়ে আমি মেজরকে শেষ করতে চাই। পিটার এটা শুনে একটু হাসে এবং বলে, এসব চিন্তা মাথা থেকে বাদ দিয়ে দাও রে। তাদের কথা বলার সময় হার্কনেস নামের একটা ছেলে আসে এবং সে সবার নাম ও নাম্বার একটি খাতায় নোট করতে থাকে এবং বলে, আমি দ্য লং ওয়াক নিয়ে একটি বই লিখছি, একদিন এই বইটা আমাকে কোটিপতি বানিয়ে দিবে। হঠাৎ করে আমরা সেই কম বয়সী ছেলে কার্লিকে দেখতে পাই চিৎকার করতে। কার্লির পায়ে প্রচন্ড ব্যথা শুরু হয়, পা অবশ হয়ে আসে। প্রচন্ড ব্যথার কারণে সে আর ঠিক মতো হাঁটতে পারে না, যার কারণে তাকে দ্বিতীয় ওয়ার্নিং দেওয়া হয়। তখন হঠাৎ করে রে এসে কার্লিকে সামনে থেকে ধরে হাঁটতে থাকে এবং কার্লিকে মোটিভেট করতে থাকে, যাতে সে হাঁটার গতি বজায় রাখতে পারে। কিন্তু প্রচন্ড ব্যথার কারণে কার্লি হাঁটতে পারে না। ব্যথায় প্রচন্ড চিৎকার করতে থাকে। শেষমেশ কার্লি আর না পেরে রাস্তায় বসে পড়ে এবং ব্যথায় কাতরাতে থাকে। এইদিকে তৃতীয় ওয়ার্নিং দেওয়ার পরেও যখন কার্লি ওঠে না, তখন একজন সৈনিক কার্লির মাথায় গুলি করে সবার সামনে হত্যা করে। রক্ত রাস্তার ধারে ছিটকে পড়ে। এটা দেখে সবার রীতিমতো গলা শুকিয়ে যায়। চোখের সামনে একজন সাথীকে মরে যেতে দেখে তবু মৃত্যু ভয়কে সাথে নিয়ে হাঁটতেই থাকে, কারণ থামলে নিজের মৃত্যু। এইদিকে হাঁটতে হাঁটতে পিটারের একটু হিসু পেয়ে যায়। এখন খেলার নিয়ম মোতাবেক যেহেতু কোনো মতেই থামা যাবে না, তাই সে কোনো উপায় না পেয়ে পেছন ফিরে সবার সামনে কাজটা সেরে নেয়। এটা দেখে রীতিমতো সবাই হাসাহাসি শুরু করে দেয়। হাঁটতে হাঁটতে দেখা যায় একটা মেয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে রেকে অভিনন্দন জানায়। ঠিক তখনই পানি শূন্যতা আর অতিরিক্ত ক্লান্তির কারণে একটা ছেলে খুব অসুস্থ হয়ে পড়ে। তার মুখ দিয়ে হঠাৎ করে ফেনা উঠতে থাকে, যার জন্য সে আর হাঁটতে পারে না, রাস্তায় লুটিয়ে পড়ে। সেনারা অনবরত ওয়ার্নিং দিতেই থাকে এবং তৃতীয় ওয়ার্নিং এর পর তাকে গুলি করে হত্যা করা হয়। বার্গভিস বলে, সে মরেছে তাতে আমাদেরই ভালো, কারণ আমাদের একজন প্রতিদ্বন্দ্বী কমে গেছে। এতে আমাদের জেতার সুযোগ আরো বেড়ে গেছে। দেখতে দেখতে 25 মাইল পার হয়ে যায় এবং আমরা দেখতে পাই আমেরিকার বিধ্বস্ত অবস্থা, যেখানে জনসংখ্যা নেই বললেই চলে। রাস্তার মধ্যে পিটার কিছু একটা খায়, যা দেখে হাল্ক বলে, এটা কি? তখন পিটার বলে, এটা খেলে এনার্জি আসে। তখনই হাল্কের পায়ে প্রচন্ড ব্যথা শুরু হয়। কষ্ট করে হলেও সবাই তাকে হাঁটতে বলে এবং সে প্রচন্ড ব্যথা হওয়া সত্ত্বেও হাঁটতে থাকে, কারণ থামলে যে তার মৃত্যু। তখন আমরা দেখি বার্গভিস র্যাঙ্ক নামের একটা ছেলেকে আজে বাজে কথা বলে বিরক্ত করছে। র্যাঙ্ক তবু কিছু বলে না,
কিন্তু বার্গভিস যখন র্যাঙ্কের মা বাবাকে নিয়ে বাজে কথা বলে তখন র্যাঙ্ক আর চুপ থাকতে পারে না। র্যাঙ্ক যখনই বার্গভিসকে মারতে যাবে ঠিক তখনই র্যাঙ্ক মাটিতে পড়ে যায় এবং প্রচন্ড আঘাত পায়, যার জন্য সে আর তৃতীয় ওয়ার্নিং এর মধ্যে উঠে দাঁড়াতে পারে না, যার কারণে সৈন্যরা তাকে গুলি করে হত্যা করে। এতে করে সবাই বার্গভিসের উপর রেগে যায় এবং বলে তোমার জন্য ছেলেটা মারা গেল, অনেক গালাগালি করে। কিন্তু বার্গভিস বলে এতে আমার কোনো দোষ নাই, আমি তো ওকে ছুঁয়েও দেখিনি, ও নিজে থেকে পড়ে গেছে। কিছু দূর যেতে রোনাল্ড নামের একটা ছেলের ভীষণ পটি পায়। কোনো উপায় না পেয়ে সে রাস্তায় হাঁটতে হাঁটতে করতে থাকে, কিন্তু তৃতীয় ওয়ার্নিং এর মধ্যে সে না উঠায় তাকেও নির্মম ভাবে হত্যা করা হয়। এইদিকে 25 মাইল পার হয়ে যায় এবং রে তার মায়ের দেওয়া চকলেট মুখে নিতেই সে হাঁটতে হাঁটতে ঘুমিয়ে পড়ে এবং স্বপ্নে তার মা এবং বাবাকে দেখতে পায়। তখনই তাকে ওয়ার্নিং দেওয়া হয় এবং পিটার তাকে জাগায় আর বলে কি হয়েছে তোমার। রে পিটারকে বলে আমি ঘুমিয়ে পড়েছিলাম পিটার, এবং স্বপ্নে মা বাবাকে দেখেছি যেখানে আমিও ছিলাম। তখন পিটার বলে তোমার মায়ের নাম কি? রে বলে আমার মায়ের নাম জিন্নি। হাঁটতে হাঁটতে হঠাৎ করে রে পড়ে যায়, যার জন্য তাকে ওয়ার্নিং দেওয়া হয়। পিটার তাকে সাবধানে হাঁটতে বললে রে পিটারকে গালি দিয়ে বলে তোমার জন্য এমনটা হচ্ছে, তুমি ইচ্ছা করে আমাকে ঘুমাতে দিচ্ছ যাতে করে তোমার জেতার সম্ভাবনা বেড়ে যায়। এটা বলে রে আগে চলে যায় পিটারকে রেখে, এবং রে দেখতে পায় সামনে একটা উঁচু রাস্তা আছে যেখানে একই গতিতে তাদের চলতে হবে। আর এখানে সৈন্যরা তাদের হিংস্রতা দেখায়। সৈন্যরা অনবরত গুলি চালাতে থাকে এবং এক এক করে মারতে থাকে, কারণ উঁচু রাস্তা হওয়ার কারণে প্রায় সবারই গতি 3 মাইলের নিচে নেমে যাচ্ছিল, যার জন্য যাদের তৃতীয় ওয়ার্নিং শেষ হচ্ছিল তাদের হত্যা করা হয়। এখানে আমরা রেকে দেখতে পাই খুবই ক্লান্ত অবস্থায় এবং তার পিছনে একজন সৈন্য বন্দুক তাক করে আছে। রে ভয়ে প্রাণপণ চেষ্টা করছিল, কিন্তু শেষমেশ রে যখনই পড়ে যেতে লাগে ঠিক তখনই পিটার এসে রেকে ধরে নিয়ে যেতে থাকে এবং বলে থামলে চলবে না রে, হাঁটতে হবে। তখন রে তার ভুল বুঝতে পারে এবং পিটারকে সরি বলে। পিটার তখন বলে আমি জানি তুমি সেই কথাগুলো মন থেকে বলনি রে। দেখতে দেখতে 67 মাইল পার করে সবাই, কিন্তু এর মধ্যে হার্কনেস নামের একজনকে দেখা যায়। সেই উঁচু রাস্তায় ওঠার সময় তাড়াহুড়ায় তার পা খুব বাজেভাবে মুচকে যায়, যার জন্য সে আর হাঁটতে পারছে না। সৈন্যরা তাকে ওয়ার্নিং দিতে থাকে। এটা দেখে রে পিটার সবে তাকে কষ্ট করে হলেও হাঁটতে বলে, কিন্তু হার্কনেস বলে আমি আর হাঁটতে পারছি না। এটা বলে হার্কনেস মাটিতে পড়ে যায়। ঠিক তখনই তৃতীয় ওয়ার্নিং শেষ হতেই তাকে গুলি করে হত্যা করা হয়। এদিকে হাল্কের অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। তার পায়ের ব্যথার কারণে সে ঠিকমতো হাঁটতেও পারছিল না। এভাবে তারা মৃত্যু ভয় সঙ্গে নিয়ে 100 মাইল পূরণ করে এবং মেজর তাদের এই সাহসিকতা আর মনোবল অটুট রাখার জন্য শুভেচ্ছা জানায়। ঠিক তখনই একটা ছেলে দৌড়ে পালাতে চায়, কিন্তু ছেলেটি একটা দরজার কাছে যেতেই তাকে গুলি করে হত্যা করা হয়। ধীরে ধীরে রে ও পিটার একে অপরের সঙ্গে নিজের জীবনের কথাগুলো শেয়ার করতে থাকে। তাদের দেখে খুব ভালো করে বোঝা যায় যে তাদের বন্ধুত্বটা কতটা গভীর হয়েছে। পিটার তার মায়ের কথা বলে, তার মানসিক সংগ্রামের কথা বলে। রে বলে তার বাবার মৃত্যুর কথা। রে এর বাবা রাজনৈতিক কারণে মেজরের বিরুদ্ধে কথা বলে, যার জন্য মেজর এক রাতে তাদের বাসায় যায় এবং তার বাবাকে গুলি করে হত্যা করে, যার জন্য মেজরের প্রতি ক্ষোভে ভরে থাকে রে। রে বলে আমি যদি বিজয় হই তাহলে আমি একটা বন্দুক চাইবো আর সেই বন্দুকটা দিয়ে মেজরকে হত্যা করব। তাদের এই কথোপকথন ছিল সিনেমার সবচেয়ে সুন্দর মুহূর্ত। নির্মমতার মধ্যেও মানুষের মানবিকতা টিকে থাকার প্রমাণ। তারা ঠিক করে যাই হোক না কেন শেষ পর্যন্ত তারা একে অপরকে বাঁচিয়ে রাখবে। অন্যদিকে একটা ছেলে হঠাৎ করে অচেতন হয়ে ট্যাঙ্কের উপরে উঠতে চায়। ঠিক তখনই সৈন্যরা তাকে লাথি দিয়ে নিচে ফেলে দেয় এবং ট্যাঙ্কের চাকা সেই ছেলেটার পায়ের উপর দিয়ে নিয়ে যায়, যার ফলে সেই ছেলেটার দুটি পা পুরোপুরি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। তখনই সৈন্যরা তাকে গুলি করে হত্যা করে। অন্যদিকে সিনেমায় রাতের দৃশ্যে আমাদের দেখানো হয় হ্যাঙ্কের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তার পায়ের ব্যথা, অত্যন্ত ক্লান্তি, পানি শূন্যতা সব মিলিয়ে সে রীতিমতো পড়েই যাচ্ছিল। ঠিক তখনই রে এসে হ্যাঙ্ককে ধরে হাঁটতে থাকে এবং বলে হাঁটতে হবে হ্যাঙ্ক। কিন্তু হ্যাঙ্ক মৃত্যুর এই খেলার কাছে হেরে যায়। সে নিজে থেকে হাঁটা বন্ধ দেয় এবং সৈন্যদের ট্যাঙ্কের সামনে যেতে থাকে। ট্যাঙ্কের কাছে যেতে সৈন্যরা তাকে গুলি করে। হ্যাঙ্ক মাটিতে পড়ে যায়। ঠিক তখনই হ্যাঙ্কের বন্ধু আর্থার বাকার দৌড়ে যায় হ্যাঙ্ককে বাঁচাতে। সৈন্যরা আর্থারকে ওয়ার্নিং দিতে থাকে, সবাই তাকে হাঁটতে বলে, কিন্তু আর্থার বন্ধুকে এই অবস্থায় রেখে কোনো মতে যেতে চাচ্ছিল না। কোনো উপায় না পেয়ে শেষমেশ রে দৌড়ে যায় এবং আর্থারকে নিয়ে আসে এবং শান্ত হতে বলে। ক্লান্ত শরীর, পেটে ক্ষুধা নিয়ে এই মরণ খেলায় হেরে যেতে থাকে এক এক করে সকলেই। বার্গভিস সে দুষ্ট ছেলে তো তার কৃতকর্মের জন্য অনুতপ্ত করতে থাকে এবং তার জন্য র্যাঙ্ক মারা গেছে এটা বলে সবার কাছে মাপ চাইতে থাকে। তার অনুতপ্ত এতটাই গহীনে গিয়েছে যে সে এটা বলতে বলতে হঠাৎ সামনে চলে যায় এবং তার হাতে থাকা কলম দিয়ে নিজের গলায় খোঁচা মেরে আত্মহত্যা করতে চায়।
সে মাটিতে লুটিয়ে পড়ে। একসময় সৈন্যদের ওয়ার্নিং এ না উঠাতে তাকেও গুলি করে হত্যা করা হয়। এইদিকে দেখতে দেখতে 5 দিন এবং 278 মাইল চলে যায়। রে তার নিজের শহরে আসে এবং রাস্তার এক পাশে রে তার মাকে দেখতে পায়। মাকে দেখে রে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না, দৌড়ে চলে যায় মায়ের কাছে এবং মাকে বারবার সরি বলতে থাকে। এইদিকে একটা সৈনিক তার দিকে বন্দুক তাক করে আছে, তৃতীয় ওয়ার্নিং শেষ হওয়ার জন্য। কোনো মতে পিটার রেকে টেনে নিয়ে যায়। অন্যদিকে আমরা পার্কার নামের একজনকে দেখতে পাই, যে কিনা ক্লান্তি রাগে ক্ষোভে দৌড়ে যায় সৈন্যদের কাছে এবং এক সৈন্যের হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে সে সৈন্যটাকে গুলি করে হত্যা করে পার্কার। মুহূর্তে বাকি সৈন্যরা পার্কারকে গুলি করে এবং পার্কার মাটিতে বসে যায়। সৈন্যদের হাতে মরার থেকে সে নিজে নিজেকে গুলি করে মরে যায়। 50 জন প্রতিযোগীর মধ্যে মাত্র বেঁচে থাকে 4 জন। এর মধ্যে আর্থার বাকারের অবস্থাও খুব খারাপ হয়ে যায়। তার নাক মুখ দিয়ে অনবরত রক্ত বের হতে থাকে এবং সে রেকে একটা লকেট দিয়ে বলে তার মৃত্যুর প্রতিশোধ নিতে। এটা বলে আর্থার মৃত্যুর জন্য দাঁড়িয়ে পড়ে এবং সৈন্যরা তাকেও গুলি করে হত্যা করে। অন্যদিকে স্টেভেন্স ধীরে ধীরে হাঁটার গতি হারাতে থাকে। সে জানে তার মৃত্যু আসছে। তার চোখে ভয় নেই, আছে এক অদ্ভুত শান্তি। সে রেকে বলে, হয়তো আমি সবসময় এর জন্য হাঁটছিলাম, শেষের দিকে যাওয়ার জন্য। সে রে আর পিটারকে বিদায় জানিয়ে দাঁড়িয়ে যায় মৃত্যুর আশায়। শেষ ওয়ার্নিং পর সে না হাঁটায় সৈন্যরা তাকেও গুলি করে হত্যা করে। 50 জন থেকে কমতে কমতে বাকি থাকে মাত্র 2 জন, রে এবং পিটার। বৃষ্টি ভেজা রাতে নীরবে হাঁটছে দুই বন্ধু। দর্শকরা এখন পাগলের মতো চিৎকার করছে। মিডিয়া সরাসরি সম্প্রচার করছে। মেজর নিজেও উপস্থিত এই নির্মম শোয়ের ফাইনাল দেখতে। বন্ধুত্ব এখন টিকে থাকার লড়াইয়ের সামনে দাঁড়িয়ে গেছে। পিটার হাঁটতে হাঁটতে হঠাৎ বলে, রে আমি আর পারছি না। তার হাঁটু কাঁপছে, সে বসে পড়ে। রে তাকে ধরে তুলে, না তুমি বসতে পারবে না। রে এর জোরাজোরিতে পিটার উঠে দাঁড়ায় এবং একসাথে আবার হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে রে হঠাৎ করে গতি কমিয়ে দাঁড়িয়ে যায়। সেনারা রে এর বুকে গুলি চালায়। গুলির শব্দে পিটার পিছে তাকিয়ে দেখে রে মাটিতে পড়ে আছে। রে পিটারের দিকে তাকিয়ে থাকে, তার চোখে শান্তি, যেন সে বলছে, তুই বাঁচ পিটার, এই সিস্টেমটাকে তুই শেষ কর। পিটার দৌড়ে রে এর কাছে যায়, কিন্তু সৈন্যরা তাকে টেনে নিয়ে চলে যায়। তখন মেজর এসে রে এর মাথায় গুলি করে হত্যা করে। পিটারকে বিজয়ী ঘোষণা করা হয়। দর্শকরা উল্লাস করছে, চারিদিকে আতশবাজি ফুটানো হয়। এইদিকে পিটার অঝরে কাঁদতে থাকে তার বন্ধুকে হারিয়ে। তখন মেজর এগিয়ে এসে বলে, তোমার কি ইচ্ছে বলো, যে কোনো ইচ্ছে পূরণ করা হবে। পিটার চোখ তুলে তাকায়। শান্ত কণ্ঠে পিটার বলে, গিভ মি দা রাইফেল। পুরো মাঠ নিস্তব্ধ, সৈন্যরা থমকে যায়। মেজর হালকা হাসে, ভাবছে হয়তো পিটার ভয় পাবে। খেলার নিয়ম অনুযায়ী তার ইচ্ছা পূরণ করা হয়। পিটারকে পাশে থাকা এক সৈনিকের রাইফেল দেওয়া হয়, কিন্তু পিটার রাইফেল হাতে নিয়েই মেজরের দিকে তাক করে বলে, এটা রে এর জন্য। এটা বলে পিটার মেজরের বুকে সরাসরি গুলি করে। মেজর মাটিতে পড়ে। এই প্রথমবার মেজরের সাথে এই মরণ খেলা বন্ধ হয়। পিটার তখনও থামে না। সে মনের ভেতরে গভীর ক্ষত নিয়ে হাঁটতে থাকে পুরানো অন্ধকার রাস্তাটার দিকে। দা লং ওয়াক শেষ হয় না বিজয়ের দৃশ্যে, শেষ হয় বিদ্রোহ, ত্যাগ আর অন্ধকারে হারিয়ে যাওয়া এক বন্ধুর আত্মত্যাগের মাধ্যমে।